আসসালামু আলাইকুম। আমরা সাধারণ জ্ঞানের আরো দুর্দান্ত একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা দ্রুত ক্লাসটিতে জয়েন করো এবং ভাইকে একটু কমেন্টস করে জানাও ক্লাসটি তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে আজকে ক্লাসটি দেখছো একটু ভাইকে কমেন্টস করে জানিয়ে দাও। আমরা as soon as possible তোমাদের সাথে মেন লেকচারে চলে যাব, সুতরাং দেরি করার কোনো সুযোগই নেই। ওকে 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 তোমরা একটু ভাইকে একটু কমেন্টস করে জানাও যে ভাইকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, এবং আরেকটা কাজ তোমরা একটু কষ্ট করে করবে, সেটা হচ্ছে ভাইয়ের ক্লাসটা তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। ওকে, একটু কষ্ট করে ভাইয়ের ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে একটু ফ্রেন্ডদেরকে মেনশনও করে দাও, সাথে শুধু শেয়ার করবা না, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু মেনশন করে দাও যেন তারা দ্রুত জয়েন হতে পারে এবং আমরা ক্লাস শুরু করতে পারি। এবং অবশ্যই অবশ্যই যেটা করবে সেটা শেয়ার করবে। ওকে, শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, রংপুর থেকে দেখছেন শাহিন আক্তার মায়া, গুড। এরপরে হচ্ছে মাহমুদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে মাহফুজা নুসরাত কলি, ওকে। পপি আক্তার বলছো মাহমুদ জি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া, ওকে, লাইক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, লাইক ভালো আছি। ওকে, ঠিক আছে। রিফাত বলছো পেইড ব্যাচ থেকে ভাইয়া রাজকুমার রাজ, গুড। ওকে, এরপরে ভাই পেইড ব্যাচ থেকে, আচ্ছা সবাই কি পেইড ব্যাচ থেকে দেখতেছো কেনা? ওকে, পেইড ব্যাচ থেকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পেইড ব্যাচ থেকে দেখতেছো তোমরা একটু ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবা। আচ্ছা ঠিক আছে। সাদিয়া বিনতে বিলাল, লাইক ভাইয়া, শেয়ার ডান। আমি কি লাইক ভাইয়া? ওকে ঠিক আছে, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। মাইমুনা, আচ্ছা ঠিক আছে, অপেক্ষার প্রহর শেষ হলো, সমস্যা নেই, ক্লাসটা একটু শেয়ার করে দাও, কষ্ট করে একটু শেয়ার করে দাও। ওকে 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 ঠিক আছে। ওকে, একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে মেন লেকচারে প্রবেশ করে যাই, ঠিক আছে। বরিশাল থেকে দেখছো, বরিশাল খুব সুন্দর, খুব সুন্দর জায়গা বাংলাদেশে। আমি যদি বলি হচ্ছে বরিশালকে কি বলা হয়, বরিশালকে বাংলার ভেনিস বলা হয় এবং বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয়। বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। ওকে, যাই হোক, আমরা আজকে কি পড়বো বলো তো, কি পড়বো? ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওকে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, একটা বিখ্যাত কথা আছে না কার? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, মানে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি বলতে বাঁশির বাঁকা সুর বলতে প্রেমকে বোঝায়। ওকে, আর হাতে রণতুর্য মানে আর এক হাতে যুদ্ধ, রণতুর্য মানে যুদ্ধ, ঠিক আছে। আমরা আজকে যুদ্ধ এবং শান্তি নিয়ে একটু পড়ার চেষ্টা করব, কিন্তু দেখো বেসিক্যালি আজকে পড়াবো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে চলো আমরা শুরু করে দিই। ওকে, আন্তর্জাতিক যুদ্ধ, ঠিক আছে, আন্তর্জাতিক বিভিন্ন যুদ্ধ, তার মধ্যে প্রথমেই পড়বো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, ঠিক আছে। চলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রথমেই তোমাদের জন্য একটা একটা এমসিকিউটা খুব সুন্দর করে কিউট করে একটা উত্তর করে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় একটু জানতে চাই। ওকে 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 আচ্ছা, কাজী নজরুল ইসলামের বাণী না? ঠিক আছে, আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়াবো, তাকে নিয়ে আদ্যপান্ত পড়াবো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং কিছু তথ্য জানতে পারবো আজকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তোমার মাথার মধ্যে যতগুলা কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যত ধরনের কোশ্চেন হতে পারে, প্রত্যেকটা কোশ্চেন দেখবা যে ভাইয়া নিজেই উত্তর করে দিচ্ছে, মানে ভাইয়া নিজেই কোশ্চেন করতেছে, নিজে উত্তর করতেছে, কিভাবে, কত সুন্দর করে। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, পিডিএফ দিলেন না তো? আচ্ছা, পেইড ব্যাচের পিডিএফটা আজকে তোমাকে পেইড ব্যাচে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে। ইন্টারন্যাশনাল শয়তান গাইস, আসসালামু আলাইকুম। ছেলেদের সালাম, মেয়েদের এই ইন্টারন্যাশনাল ভদ্র শয়তান, এই ধরনের উল্টাপাল্টা কমেন্টস করা যাবে না। ওকে ঠিক আছে, চল আমরা আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেই, নাকি প্রথম বিশ্বযুদ্ধ? হ্যাঁ, কেউ যদি বাসায় থেকে থাকো তাহলে একটু ক্লাস থেকে সাবধান, কারণ বিশ্বযুদ্ধ যেন বাসায় না লাগে। চলো, ক্লাসটি শুরু করার আগে তোমাকে প্রথমেই বলবো ক্লাসটা একটু শেয়ার করে দাও, ভাইকে একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু টাইম লাইনে শেয়ার করে দাও। এবং আজকের ক্লাসের নোটস অবশ্যই আমাদের গন্তব্য ঢাবির যে এইচএসসি প্লাস ডিউ গ্রুপ আছে সেটা একটু শেয়ার করবে। ওকে, প্রথমেই বলি এই যে ডেটটা মনে রাখবো কিভাবে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সাল। ওকে, আমি বললাম 14, কত সালে? 14 সালে, ঠিক আছে। কত সালে? 14 সালে। এখন তুমি আমাকে বলো তো 14 ডাবল কত? 14 ডাবল কত? 28, তার মানে 28। ওকে, 14 অর্ধেক কত? 14 অর্ধেক হচ্ছে 7। 14 অর্ধেক কত? 7, ঠিক আছে, 7। ওকে, এখন তুমি আমাকে একটা জিনিস বলো, 1900 কত সাল? 1914 সাল। হ্যাঁ, তো 14 তো 1914, এটা তো সাল বোঝা যাচ্ছে। এখন আমাদের 28 আর হচ্ছে 7। এখন বলো মাস কোনটা হবে আর তারিখ কোনটা হবে? আচ্ছা, 28 মাস বলে কোনো মাস আছে? মাস তো 12 দিনে, তার মানে মাস যেহেতু 28 হতে পারে না, তার মানে 7টা মাস হয়ে যাবে। 7টা মাস হলে এটা কি কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে এটা কি মাস? এটা হচ্ছে জুলাই মাস। আমি আবারও কি বললাম? আবারও একটু ভালো করে দেখো, 14 ডাবল হচ্ছে 28, তার মানে 28 তারিখ। 14 অর্ধেক হচ্ছে 7, মানে কোন মাস? জুলাই মাস, ঠিক আছে। তার মানে 28 জুলাই 1914, 28 জুলাই 1914, মনে থাকবে?
মনে থাকবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কবে? 28 জুলাই। কিভাবে মনে রাখবো? 1914 সালে শুরু হয়, 14 অর্ধেক হচ্ছে 28, 14 অর্ধেক হচ্ছে 7 এবং 14 ডাবল হচ্ছে 28। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ঠিক আছে। তার মানে এটা পাইলাম। পাশাপাশি শেষ হয় কবে? ওকে শেষ হয় কবে? শেষ হয় হচ্ছে 1900 কত সাল? 1918, তাই না? 1918 সাল। ওকে 1918 সাল কত তারিখ? দেখছো 1 কমন আছে, তার মানে 1, ঠিক আছে। 11 তারিখ 11 মাস 1918, 11 তারিখ 11 মাস 1918, তার মানে নভেম্বরের 11 তারিখ 1918 সালে কি হয়? প্রথম বিশ্বযুদ্ধ শেষ। তাই না? প্রথম বিশ্বযুদ্ধ শেষ। ওকে, তার মানে এটার উত্তর কি হলো? এটার উত্তর হলো 28 জুলাই। এখন দেখো প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর মানচিত্রটা কেমন ছিল এটা একটু দেখো তুমি। কেন বললাম এটাকে দেখতে? কারণ দেখো প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে এতগুলা দেশ ছিল না, কয়েকটা ইম্পর্টেন্ট দেশ এই অঞ্চলে। দেখো ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ব্রিটেন যেটা, এরপর একটা দেশ ছিল ডেনমার্ক, উপরে যাই হোক আমাদের এইখান থেকে লাগবে জার্মানির পাশে ছিল বেলজিয়ামের পাশে ফ্রান্স। দেখো জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে বেলজিয়াম, অথবা জার্মানি এবং এদিকে ইউনাইটেড কিংডমের মাঝখানে তোমার হচ্ছে কি বেলজিয়াম। ইটালি ছিল, জার্মানির সাথে ইটালি ছিল, অস্ট্রো হাঙ্গেরি ছিল, রোমানিয়ানরা ছিল, এরপরে সার্বিয়া মানে তোমার সার্বিয়া নামে একটা দেশ ছিল, পাশাপাশি এদিকে অটোম্যান এম্পায়ার ছিল, আর এদিকে পুরোটা রাশিয়ান এম্পায়ার। তো এই ছিল মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর মানচিত্র। এটা যদিও দেখতে হবে না, আমরা প্রথম বিশ্বযুদ্ধটা শুরু করি। ওকে, প্রথম বিশ্বযুদ্ধটা শুরু করব এই দুজন পুকিকে দিয়ে। কি কাকে দিয়ে? এই দুজন পুকি, ঠিক আছে। পুকিকে দিয়ে আমরা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করব। তোমরা কি প্রস্তুত? প্রথম বিশ্বযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত? ঠিক আছে। এই যে দুইজন পুকিকে দিয়ে আমরা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করব। আমি একটু জুম করে দেখাই পুকি দুইজনকে। এই পুকি দুইজনের একজনের নাম কি দেখো। ওকে, দেখে কি মনে হচ্ছে? তারা হাজবেন্ড ওয়াইফ না? তারা হাজবেন্ড ওয়াইফ মনে হচ্ছে না? আসলেই তারা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, ইলিগাল কোনো সম্পর্ক না, তারা লিগ্যাল সম্পর্ক। এটা হচ্ছে হাজব্যান্ড। সেই হাজব্যান্ড ছিল হচ্ছে রাজার পুত্র। হ্যাঁ, রাজার পুত্র, বা এটাকে বলে হচ্ছে রাজার পুত্র মানে কি বলে? রাজার পুত্র। এবং তাকে আমরা বেসিক্যালি যেটা বলতে পারি তার নাম হচ্ছে যুবরাজ। তার নাম কি? যুবরাজ। এই যুবরাজের নাম কি? যুবরাজ নাম হচ্ছে ফার্ডিনান্ড। কি নাম? ফার্ডিনান্ড। ওকে, ফার্ডিনান্ড। হ্যাঁ, ফার্ডিনান্ড। তার মানে ফার্ডিনান্ড নামে একটা যুবরাজ। কিসের? এটা কোন দেশের? ফার্ডিনান্ড কোন দেশের? ফার্ডিনান্ড হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি অস্ট্রিয়া নামে একটা দেশ আছে। ওকে, অস্ট্রিয়া। সেই অস্ট্রিয়ার যুবরাজের নাম হচ্ছে ফার্ডিনান্ড। ওকে, এই ফার্ডিনান্ড। আর এই ফার্ডিনান্ডের বউয়ের নাম হচ্ছে সোফিয়া। বউয়ের নাম কি? সোফিয়া। ওকে, তার মানে আমরা দুইজন বিখ্যাত ব্যক্তিকে পেয়ে গেলাম। একজনের নাম হচ্ছে ফার্ডিনান্ড এবং সোফিয়া। এই দুজন পুকি। তার মানে কি? এই দুজন হচ্ছে পুকি। ওকে, ওকে, এই দুজন পুকিকে নিয়ে আমরা আজকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করবো। ওকে, চলো তাহলে শুরু করি। এই যে দেখো আমাদের প্রথম বিশ্বযুদ্ধে কি হলো? প্রথম বিশ্বযুদ্ধে আমাদের ফার্ডিনান্ড এবং সোফিয়া দুজন বসে আছে না? তো দুইজনে কি করবে? এই দুজন হচ্ছে অস্ট্রিয়ার একটা দেশ। সেই সময় দেখো অস্ট্রিয়া নামে একটা দেশ ছিল। এই অস্ট্রিয়া দেশটা কি করে? অস্ট্রিয়া দেশটা বেসিক্যালি অস্ট্রিয়ার নিচে একটা দেশ আছে, তার নাম হচ্ছে সার্বিয়া। তার নাম কি? এই পাশে একটা দেশ আছে, তার নাম হচ্ছে সার্বিয়া। ওকে, সার্বিয়া। এই সার্বিয়াকে শাসন করে কে? এই সার্বিয়ার উপর কর্তৃত্ব দেখায় অস্ট্রিয়া। তার মানে অস্ট্রিয়া এমন একটা দেশ যেই দেশটা সার্বিয়ার উপর কর্তৃত্ব দেখায়। যেরকম ধরো আমাদের 1971 সালের আগে কি ছিল? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানের লোকজনদের উপর শাসন দেখায় তো কারা? পশ্চিম পাকিস্তান। ওকে, তো এই সার্বিয়া হচ্ছে শোষিত হয় অস্ট্রিয়ার দ্বারা, মানে অস্ট্রিয়া সার্বিয়াকে শাসন করে। তো এই ব্যক্তিটা হচ্ছে বেসিক্যালি অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড। তো সে বেড়াতে যাবে, এই বউকে নিয়ে বেড়াতে যাবে হচ্ছে সার্বিয়াতে। খুব ভালো কথা, বউকে নিয়ে বেড়াতে যাবে, তাতে আমাদের সমস্যা কি? দেখো এই লোকটা কি করলো? সোফিয়া, ফার্ডিনান্ড এবং সোফিয়া, এরা কি অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী। এরা কি করবে? তারা বেড়াতে যায় সার্বিয়াতে। তারা বেড়াতে গেল সার্বিয়াতে। এরপর কি হলো দেখো, এই যে একজন চোরের মতো লোকজন না, ওর তো দেখলেই মনে হয় ক্রিমিনাল। ও আসলেই ক্রিমিনাল। ওকে, ওর আসলেই ক্রিমিনাল। ওর নাম কি? দেখো, ওর নামটা একটু ভালো করে দেখো। ওর নাম হচ্ছে গ্যাব্রিয়েল প্রিন্সিপ। কি নাম? গ্যাব্রিয়েল প্রিন্সিপ। এই গ্যাব্রিয়েল প্রিন্সিপ যে কাজটা করলো, এই দুজন ব্যক্তি ভালোই গেছে হচ্ছে অস্ট্রিয়া সার্বিয়াতে গেছে। তো সার্বিয়ার মানুষজন তো যেহেতু সার্বিয়ার উপরে শাসন করে, এরা যেহেতু শাসন করে, তো এদের উপর অনেকের ক্ষোভ থাকে না? একটু ক্ষোভ থাকে। তো এই গ্যাব্রিয়েলের একটা ক্ষোভ ছিল। গ্যাব্রিয়েল কি করলো? গ্যাব্রিয়েল সেই ক্ষোভের জায়গা থেকে এই দুজনকে হত্যা করলো। কি করলো? আল্লাহ, কি বললেন আপনি? মানে অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী যখন তারা সার্বিয়াতে যাওয়ার পরে কি হয়? এই গ্যাব্রিয়েল প্রিন্সেপ এদের হত্যা করে। এই যে ভালো করে তুমি দেখো, আমাদের স্লাইডটা একটু ভালো করে দেখো। কি করে? সে অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী হত্যা করে, কিন্তু অস্ট্রিয়া দেখো এরপর হত্যা যখন করলো,
এই ব্যক্তি যখন হত্যা করছে তখন এই যে যুবরাজ, তো এই অস্ট্রিয়া, ধরো হচ্ছে এ হচ্ছে অস্ট্রিয়া, এ হচ্ছে সার্বিয়া, হ্যাঁ এ হচ্ছে সার্বিয়া, ওকে। তো অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করছে, অস্ট্রিয়ার লোকজন এখন কি সার্বিয়ার কাছে এটার হত্যার বিচার চাইবে কিনা? অবশ্যই তো বিচার চাইবে। যুবরাজকে হত্যা করছে, বিচার চাইবে না? অবশ্যই বিচার চাইবে। তো অস্ট্রিয়া যখন সার্বিয়ার কাছে বিচার চাইলো, সার্বিয়া তখন এর বিচার করলো না, মানে সার্বিয়া এর বিচার করতেছে না। অনেক দিন পার হয়ে যাচ্ছে, বিচার করতেছে না। পরবর্তীতে প্রায় মাসখানেক পরে এই অস্ট্রিয়া সার্বিয়ার উপরে 48 ঘন্টা একটা আলটিমেটাম দিল, বললো এই সার্বিয়া, তোকে আমি 48 ঘন্টা সময় দিলাম, তুই যদি আমার যুবরাজ হত্যার বিচার না করিস আমি কি করব? আমি নিজে তোকে অ্যাটাক করব। তো সার্বিয়া যখন এটার বিচার তখন করলোই না, তখন কি করলো? তখন এই অস্ট্রিয়া আক্রমণ শুরু করে। কবে অস্ট্রিয়া আক্রমণ শুরু করে? ওই যে তারিখটা বললাম, 1914 অর্ধেক কত? 14 অর্ধেক হচ্ছে 7, তার মানে কোন মাস? জুলাই মাস, ওকে জুলাই মাস। এবং 14 ডাবল কত? 28, তার মানে 28 জুলাই 1914 সাল, 28 জুলাই 1914 এই তারিখে কি করে? এই অস্ট্রিয়া সার্বিয়ার উপর আক্রমণ করে। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, ওকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এখন তুমি একটা কোশ্চেন উত্তর করো। এখন একটা কোশ্চেন, এই কোশ্চেন উত্তর পারার কথা। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ার যুবরাজকে কে হত্যা করছে? এটা না পারলে ক্লাস করা মিস। এটা পারতেই হবে, ওকে এটা কিন্তু তোমার পারতেই হবে, ওকে 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 ঠিক আছে। আচ্ছা ওকে হাইডন্স, ওকে ঠিক আছে, সমস্যা নেই, ওকে একটা। আচ্ছা তোমরা এই কোশ্চেনটা উত্তর করো, ওকে 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 ঠিক আছে। আচ্ছা মাইমুনা বলছো এ, আমাদের সাথে প্রভা ইসলাম জয়েন হয়ে গেছো। সাদে বিনতে বেলাল বলছো এ, সবাই বলছো এ। কবি মশাই, আচ্ছা জাহিরুল বলছো এ। তার মানে প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ার প্রথম বিশ্বযুদ্ধে তোমার হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজকে কে হত্যা করে? অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে হচ্ছে গ্যাব্রিয়েল প্রিন্সিপ, হ্যাঁ, এবং হচ্ছে ফার্ডিনান্ড হবে না, অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে হচ্ছে গ্যাব্রিয়েল প্রিন্সিপ। ক্লিয়ার, ওকে এই পর্যন্ত ছিল। এখন দেখো, এখন ইম্পর্টেন্ট কথা কি? এদিকে প্রথম বিশ্বযুদ্ধে তোমার মাথার মধ্যে কোশ্চেন হতে পারে যে অক্ষ শক্তি এবং মৃত্যু শক্তি, এটা বুঝাচ্ছি। এখন তোমার মাথার মধ্যে কোশ্চেন হতে পারে কি, যেহেতু অস্ট্রিয়া কাকে আক্রমণ করছে? অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করছে, তার মানে এখানে একটা শক্তি, একটা কনসেপ্ট আসলো, অক্ষ শক্তি এবং মৃত্যু শক্তি, ওকে। এখন তুমি বলো ভাই, অক্ষ মানে কি? যারা আক্রমণ করছে নাকি যারা আক্রমণ প্রতিহত করে? অক্ষ শক্তি তার মানে এরা আক্রমণ করে, ওকে এরা কি করে? এরা আক্রমণ করে, আর এরা হচ্ছে ফার্স্টে কি করে? ডিফেন্স করে, তার মানে প্রতিহত করে, প্রতিরক্ষা করে, ওকে। তার মানে এরা আক্রমণ করলে এরা যে পরে আক্রমণ করে না, ব্যাপারটা এমন না, কিন্তু প্রথমে আক্রমণ শুরু করে যে পক্ষ, তাদেরকে বলা হচ্ছে কি? অক্ষ শক্তি, ওকে। এবং এইদিকে হচ্ছে মৃত্যু শক্তি। এখন তোমার মাথার মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে ভাই, পৃথিবীতে তো অনেকগুলা দেশই যুদ্ধ করে, যেরকম ধরো এখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হয়, অথবা ইসরায়েল ইরাক কিছুদিন আগে যুদ্ধ হইলো, অথবা ওইদিকে তোমার হচ্ছে রাশিয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ হচ্ছে। তাহলে তোমার মাথার মধ্যে কোশ্চেন হতে পারে না যে ভাইয়া, তাহলে কেন এগুলা শুধু একটা দেশের যুদ্ধ হচ্ছে, এগুলা কেন বিশ্বযুদ্ধ হচ্ছে না? এবার এখানে অস্ট্রিয়া সার্বিয়ার সাথে যুদ্ধ করতেছে, তো এই দুইটা দেশ যুদ্ধ করে থেমে যেতে পারতো, এটা কেন বিশ্বযুদ্ধ হলো? ওকে এই প্রেক্ষাপটটা বুঝতে হলে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। দেখবে পৃথিবীতে প্রত্যেকটা সময়ে যে প্রধানত 2-3টা দেশ থাকে, এই দুই তিনটা দেশ একটা দেশকে আর একটা দেশ সহ্য করতে পারে না। মানে কনসেপ্টটা এরকম, একটা বনে অথবা একটা রাজ্যে একাধিক রাজা কি থাকতে পারবে? একটা রাজ্যে কিন্তু একাধিক রাজা থাকতে পারে না, ওই রাজাদের মধ্যে কিন্তু কর্তৃত্ব বন্টন নিয়ে একটু ঝামেলা হয়। তো ওই সময় দুইটা দেশ বেসিক্যালি ক্ষমতায় ছিল। একটা দেশের নাম হচ্ছে জার্মানি, একটা দেশের নাম কি? জার্মানি। এই জার্মানি, আর একটা দেশের নাম হচ্ছে ব্রিটেন, আর একটা দেশের নাম হচ্ছে ব্রিটেন, ওকে ব্রিটেন। এই দুইটা দেশ অনেক বেশি পাওয়ারফুল ছিল, এবং এরকম যে এই জার্মানি এবং ব্রিটেন তারা কেউ কাউকে দেখতে পারে না টাইপের, যদি এক পক্ষে জার্মানি যোগ দেয় আর এক পক্ষে ব্রিটেন যোগ দিবে, মানে এইরকম একটা কনসেপ্ট। তো দেখো সেই সময় আকস্মিকভাবে অস্ট্রিয়ার পক্ষে এসে যোগ দেয় কে? জার্মানি। অস্ট্রিয়ার পক্ষে যখন জার্মানি এসে যোগ দেয়, তখন এইদিকে এসে কে যোগ দিবে? স্বাভাবিকভাবে এদিকে এসে যোগ দিল কে? এদিকে এসে যোগ দিল হচ্ছে ব্রিটেন, এদিকে এসে যোগ দিল ব্রিটেন, ঠিক আছে। যখন ব্রিটেন যোগ দিল, তো এইদিকে আরো কে কে থাকবে? দেখো জার্মানি, অস্ট্রিয়ার সাথে আরেকটা রাজ্য ছিল, তার নাম হচ্ছে হাঙ্গেরি, এবং আরেকটা দেশ ছিল তুরস্ক বা অটোম্যান সাম্রাজ্য, ওকে। আবার এইদিকে কি আসে? যেহেতু ব্রিটেন আসছে, ব্রিটেনের পাশাপাশি ফ্রান্স আসবে, পাশাপাশি হচ্ছে আমেরিকা আসবে, পাশাপাশি আর কে আসবে? রাশিয়া আসবে, ঠিক আছে। রাশিয়া, ফ্রান্স, আমেরিকা এদিকে আসলো, ওকে। এরা যখন চলে আসলো, তার মানে অক্ষ শক্তিকে এইগুলা দেশ, মিত্র শক্তিতে স্বাভাবিকভাবে এই দেশগুলা, ঠিক আছে। এ পর্যন্ত বুঝছো? তাহলে পরে চলো, ওকে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে কোন দেশ ছিল? এখন এটা তুমি পারবা, তারপরে তোমাদের কাছ থেকে একটু দেখি এটার উত্তর তোমরা কি করো। প্রথম বিশ্বযুদ্ধে, ওকে
ওকে ওকে ওকে ওকে ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে ছিল অস্ট্রিয়া আক্রমণ করছে, তার মানে অক্ষ শক্তি। অস্ট্রিয়ার সাথে ছিল হাঙ্গেরি, তার মানে অস্ত্র শক্তি, অক্ষ শক্তি। আর জার্মানিও আক্রমণ করছে, তার মানে জার্মানি অক্ষ শক্তি, তার মানে ব্রিটেন হচ্ছে মিত্র শক্তি। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে 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 ঠিক আছে। পরে কোশ্চেন, পরের জিনিস দেখো। ওকে, প্রথম বিশ্বযুদ্ধে দেখো শুরু যখন হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা পক্ষে হচ্ছে অক্ষ শক্তি, অক্ষ, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে মিত্র। তার মানে হচ্ছে এই পক্ষে জার্মানি, এই পক্ষে কে জার্মানি, আর এই পক্ষে ব্রিটেন। ঠিক আছে। তো 1914 সালে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন অক্ষ শক্তি এগিয়ে ছিল, মিত্র শক্তি পিছিয়ে ছিল। মানে ধরো যুদ্ধ যখন শুরু হয় না, মানে বোঝা যায় না কারা বেশি পাওয়ারফুল কারা কম পাওয়ারফুল। তো 1915 সালে এই অক্ষ শক্তি আবার এগিয়ে, মিত্র শক্তি আবার পিছিয়ে। 1916 সালে অক্ষ শক্তি এগিয়ে, মিত্র শক্তি পিছিয়ে। কিন্তু 1917 সালে এই অক্ষ শক্তি মিত্র শক্তির থেকে হেরে যায়, মিত্র শক্তি জিতে যায়। তার মানে 1917 সালটাকে কি বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট। কারণ যুদ্ধের মোড় ঘুরে গেছে, মানে প্রত্যেকটা মানুষের জীবনেও দেখবা যে একটা সময় থাকে যেই সময়টা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়। কেন? কারণ ওই সময়টাতে তার জীবনের মোড় ঘুরে যায়। যেরকম তুমি এখন পড়াশোনা করতেছো, হয়তো বা তুমি গ্রামে পড়াশোনা করতেছো, কোনো একটা কলেজ থেকে পড়াশোনা করেছো, সো তুমি ভাবলা যে তোমার লাইফের এই সময়টাতে এসে স্ট্রাগল করা উচিত। স্ট্রাগল করার পরে কিছুদিন পরে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলা, বুঝতেছো তোমার আসলে লাইফটা কত দিকে ঘুরে গেছে। পুরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। মানে মানুষের জীবনটা আসলে টার্নিং পয়েন্টটা বোঝা অনেক কষ্ট। তোমার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে এই সময়টা। তুমি তোমার লাইফটাতে আরেকটু বেশি এফোর্ট দাও, এই সময়টা অবশ্যই তোমার লাইফের টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। জাস্ট কি করতে হবে, জাস্ট একটু কষ্ট করে, একটু স্ট্রাগল করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ওকে, এবং স্মার্টলি পড়তে হবে, গাইডলাইন ভিত্তিক পড়তে হবে। কারণ অ্যাডমিশন জগৎটা ভাই এত ইজি না, অনেক বেশি হার্ডেস্ট কম্পিটিশন হয়। সুতরাং চেষ্টা করে একটু গাইডলাইনের মধ্যে থেকে দেন হচ্ছে কি করার, দেন হচ্ছে পড়াশোনাটা শেষ করার। পাশাপাশি তোমরা জানো আজকে 10 তারিখ থেকে তোমাদের গন্তব্য ঢাবির হচ্ছে আজকেই প্রথম পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। এবং পেইড ব্যাচের যারা আছো সারা দাও, পেইড ব্যাচের ক্লাস কেমন লাগছে? ওকে, দেখো আমরা কি বললাম, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন ওই যে 17 সালের পরবর্তীতে বা ব্রিটেন জিতে যাওয়ার পিছনে বেসিক্যালি কারণ কয়টা? কারণ হচ্ছে 3টা। নাম্বার 1 নম্বর কারণ কি? কারণ হচ্ছে যে ধরো ব্রিটেন হেরে যাচ্ছিল, হঠাৎ করে ব্রিটেন যে কাজটা করে সেটা হচ্ছে সে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে। যখন আমেরিকা যোগদান করলো তার মানে প্রথম বিশ্বযুদ্ধে এরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেল। নাম্বার 1 আমেরিকার যোগদান। ঠিক আছে, এরপরে কি হলো? এরপরে তুমি জানো পুরো পৃথিবী জুড়ে ব্রিটেনদের কি ছিল? উপনিবেশ কি? মানে একটা দেশ হয়ে আর একটা দেশকে শাসন করে, এটাকে বলে উপনিবেশ। সো ধরো ব্রিটেনরা তো বাংলাকেও শাসন করতে, ভারত উপমহাদেশকে। তো ব্রিটেন শাসন করতে যাদেরকে প্রত্যেককে বললো যে কি বললো, তোমরা আমাদেরকে হচ্ছে মানে সাহায্য করো, প্রথম বিশ্বযুদ্ধে তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা তোমাদের দেশে অনেক কিছু করে দিব। যেরকম সেই সময় 1914 সালের সময় তো সে যখন আমাদেরকে বললো, তা আমরা কি করলাম, আমরা হচ্ছে ভাবলাম যে ঠিক আছে সাহায্য করব, আমরা তাহলে যাব, সমস্যা নেই। ওরা বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু বন্ধ হয়ে গেছিল এই প্রথম বিশ্বযুদ্ধের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে আমরা দেখি যে তারা বলে যে তোমরা আমাকে মানুষ দাও। স্যার সলিমুল্লাহ সহ আরো অনেকেই মানে অনেক সৈনিককে পাঠায় প্রথম বিশ্বযুদ্ধে। এবং বাংলাদেশের পক্ষে একজন কবিও যুদ্ধ করেছিল। সেই কবিকে জানো, যার একটা উক্তি দিয়ে আমরা শুরু করেছিলাম। ওকে 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 আচ্ছা, আসমাউল হোসনা বলছে আজকের ক্লাসটা অনেক ভালো ছিল। ওকে ঠিক আছে, আচ্ছা অনেক ভালো ছিল ভাই, আজকের ক্লাসটা সেরা ছিল সৌরভ। ওকে ঠিক আছে, অবশ্যই ভালো হবে, ক্লাস তো ভালো হতে বাধ্য, অবশ্যই ক্লাস ভালো হতে বাধ্য। ওকে, আর পেইড ব্যাচের ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয় কারণ আমরা অনেক গুছিয়ে ক্লাস নেই। যাই হোক, এখন দেখো তার মানে দ্বিতীয় কারণ কি ছিল? দ্বিতীয় কারণ ছিল হচ্ছে ব্রিটেনের উপনিবেশদের আহ্বান। দেখো একজন বাঙালি একজন কবি ছিল, তার নাম কাজী নজরুল ইসলাম। তার নাম কি? এই কাজী নজরুল ইসলাম। সেও কি করলো? সেও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে গিয়ে যোগদান করলো, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, সেও প্রথম বিশ্বযুদ্ধে যায় যোগদান করলো। কেন? কারণ সে ওই যে বাঙালিদের পক্ষে গিয়ে যোগদান করে। কত নাম্বার? 49 নম্বর বাঙালি প্লাটুনে সে হচ্ছে যোগদান করে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে। পরবর্তীতে ওইখানে এসে সে হাবিলদার পদেও কিন্তু চাকরি করে এই কাজী নজরুল ইসলাম। ক্লিয়ার? কাজী নজরুল ইসলামকে তোমরা জানো হচ্ছে কিসের কবি জানো? তোমরা জানো সে হচ্ছে বিদ্রোহী কবি। সে যতটা না বিদ্রোহী কবি, তার থেকে বেশি সে হচ্ছে প্রেমের কবি। কি? প্রেমের কবি। ওকে, প্রেমের কবি ভাইয়া কেন বললাম? প্রেমের কবি বলার পিছনে একটা কারণ আছে, কারণটা কিন্তু তোমাকে আমি শেয়ার করি। ঠিক আছে, তিনি কতটা বড় মাপের প্রেমিক ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি বিয়ে করলেন প্রথমে একটা, পরবর্তীতে তিনি কিন্তু আর একটা বিয়ে করে।
প্রমীলা দেবীকে, ঠিক আছে, 2টা বিয়ে করছে, সমস্যা না, সেটা বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট হচ্ছে সেই ইতিহাসে অনেকের প্রেমে পড়ছে, অনেকের প্রেমে পড়ছে। যেরকম ধরো তার কাজী নজরুল ইসলামের একটা বন্ধু ছিল কাজী মোতাহার হোসেন চৌধুরী, সে বন্ধুর বোন ছিল যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। বন্ধুর বোনের নাম কি? বন্ধুর বোনের নাম হচ্ছে ফজিলাতুন্নেসা জোহা। হ্যাঁ, আমরা যখন ঢাকা ফজিলাতুন্নেসা, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম, ফজিলাতুন্নেসা, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যখন প্রথম দিকে পড়তেছিলাম তখন কিন্তু আমরা এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। ফজিলাতুন্নেসা জোহা তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। এই যে ব্যক্তি, এই ব্যক্তিটার প্রেমেও পড়েছিলেন কে? এই ব্যক্তিটার প্রেমেও পড়েছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার সম্পর্কে বিস্তারিত বলেছি। তাকে দেখতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যান হয়ে যায় কাজী নজরুল ইসলাম। পাশাপাশি এই তাকে নিয়ে কবিতা লেখে, ঠিক আছে, তাকে হচ্ছে একটা কাব্যগ্রন্থ উৎসর্গ করতে চেয়েছিল। কোন কাব্যগ্রন্থটা উৎসর্গ করতে চেয়েছিল? সঞ্চিতা কাব্যগ্রন্থটা উৎসর্গ করতে চেয়েছিল হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাকে প্রথমে উৎসর্গ করতে চেয়েছিল? এই ফজিলাতুন্নেসা জোহাকে। কিন্তু সে যখন রিজেক্ট করে দেয়, পরবর্তীতে এটা উৎসর্গ করে রবি ঠাকুরকে, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, ওকে, রবি ঠাকুরকে। ক্লিয়ার? এখন যেই জিনিসটা আমি তোমাকে বলবো কত বড় মাপের প্রেমিক, একটু তোমাকে আমি উদাহরণ দিই। একদিন এই কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছে একটা গাছের নিচে বসে আছে, ওকে, তিনি হচ্ছে একটা গাছের নিচে বসে আছে। হ্যাঁ, তো গাছের নিচে তিনি এখানে বসা, তো এইখান দিয়ে কি হচ্ছে দেখো, গাছের নিচে বসা, তো এইখান দিয়ে হচ্ছে একটা পালকি আসতেছে, এখানে তিনি বসে রয়েছে, ওকে। তো এখানে একটা পালকি এসে থামছে, তো থামার পরে সে পালকি স্বাভাবিকভাবে পালকিতে কে কে থাকে? বর আর বউ। তো ওই পালকিতে যখন বর আর বউ আসছে, এখন বরের হয়তো বা একটু মানে ন্যাচারাল কাজ সারার জন্য সে বাইরে গেছে। তো এইখান থেকে এই বট গাছের বা গাছতলার নিচ থেকে একদম সুন্দর করে, ঠিক আছে, চক্ষু দিয়ে একদম বাঁকা চোখে তাকিয়ে আছে, ড্যাব করে তাকিয়ে আছে আমাদের কাজী নজরুল ইসলাম এই নতুন বউয়ের দিকে। তো নতুন বউ যখন তাকায় আছে তখন কি করছে? সে হচ্ছে তার ওই যে আছে না জানালা, মানে পালকির জানালা, সে পালকির জানালা সে অফ করে দিছে। ইন্টারেস্টিং ঘটনা শোনো, পালকির জানালা অফ করে দিছে। তো কাজী নজরুল ইসলাম এখান থেকে দেখতে পারতেছে না। লোকটা কি করছে? লোকটা হচ্ছে পরে এখান থেকে উঠে ঘুরে গিয়ে এই পাশ দিয়ে তাকায় আছে, এই পাশ দিয়ে আবার তাকায় আছে এর দিকে। যখন তাকায় আছে তখন কি হলো? তখন হচ্ছে এই লোকটা, মানে এই মেয়েটা, ঠিক আছে, তখন এই দিকটা অফ করে দিছে। তো সে আবার মানে কষ্ট পেয়ে এখানে গেছে, এখানে যে আবার বসে রয়েছে। তো একটু পরে যখন এই নতুন বউয়ের বর আসার পরে যখন বর আসছে, তখন ওই বউ বরকে বলতেছে যে জানো ওই লোকটা আমার দিকে মানে ডেপ করে তাকিয়েছিল। তো স্বাভাবিকভাবে নতুন বর একটু যাই বলতেছে, ভাই আপনি আমার বউয়ের দিকে এমনি তাকাইছিলেন কেন? তো কাজী নজরুল ইসলাম বলছে যে আপনার বউ অনেক সুন্দর। কি বলছে? আপনার বউ অনেক সুন্দর। এই কথা বলার পরে বলতেছে, লোকটা তো আরো রেগে গেছে, আমার বউ সুন্দর তাতে আপনার কি? ঠিক আছে, বলতেছে যে আপনার বউ সুন্দর। হ্যাঁ, তো পরে বলতেছে যে ওই লোকটা বলতেছে আপনি এরকম করে কথা বলতেছেন, আপনাকে আমি পুলিশে দেবো, মানে কাজী নজরুল ইসলামকে বলতেছে আপনাকে আমি পুলিশে দেবো, আপনার নাম কি বলেন? পরে বলতেছে যে আমার নাম তো কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, কোন কাজী নজরুল? ওই যে কবিতা লেখে টুকটাক, ঠিক আছে, সেই কাজী নজরুল ইসলাম। তো পরে বললো যে আচ্ছা আপনি ওই কাজী নজরুল ইসলাম, আমি তো আপনার বিশাল ফ্যান, মানে ভক্ত। তো বউ ওই বড় ভক্ত, পরে বউ শুনে বউ অনেক বড় ভক্ত। তো কাজী নজরুল ইসলাম ভক্ত হয়ে গেলেন দুইজন। এখন তারা বলতেছে কাজী নজরুল ইসলামকে যে স্যার আপনি তাহলে আমাদের সাথে চলেন আমাদের বিয়েতে। তো গেল, কাজী নজরুল ইসলামের কোনো কিছুতে মানা নাই। এই নতুন বরযাত্রীর সাথে কাজী নজরুল ইসলাম সেই বউ বাড়িতে চলে গেল। যাওয়ার পর কি হয়েছে দেখো, যাওয়ার পরে ইন্টারেস্টিং ঘটনা আবার। তো ওই বাড়িতে যাওয়ার পরে এখন সে 3-4 দিন থাকছে ওই বাসায়। এখন থাকার পরে যেই দিন চলে আসবে ওই বাসা থেকে, সেই দিন ওই নতুন বউকে, যে বউটা অনেক সুন্দর লাগতেছিল যাকে দেখতে, তাকে কিন্তু সে একটা কি উপহার দেয়? সে একটা চিঠি উপহার দেয়। ঠিক আছে, একটা চিঠি উপহার দেয়। সেই চিঠিতে লেখা ছিল তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। একটা বিখ্যাত গান আছে না কাজী নজরুল ইসলামের, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের এই ঘটনার পিছনের গান। ওকে 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 আচ্ছা, ঠিক আছে, তার মানে আছে, ওকে, তার মানে হচ্ছে তুমি বুঝতে পারতেছো কাজী নজরুল ইসলামের পিছনে ওই যে মানে ওই গানটা যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, এই গানটা কোথায়? এই গানটা আসছে এইখান থেকে। ঠিক আছে, এরকম আরো অনেক কাহিনী আছে। কাহিনী একটু তোমার সাথে শেয়ার করি, যদিও একটু লেট হয়ে যাচ্ছে ক্লাসের। সেটা হচ্ছে একটা দুর্দান্ত কাহিনী হচ্ছে একদিন এই কাজী নজরুল ইসলাম স্যার হচ্ছে কি করতেছে, তিনি হচ্ছে
পুকুরে হচ্ছে তিনি গোসল করতেছে, ওকে, পুকুরে তিনি গোসল করতেছে। তো হঠাৎ করে একজন আসছে, একজন রিপোর্টার এসে বলতেছে, স্যার কয়েকদিন পরে তো আমার হচ্ছে একটা প্রোগ্রাম আছে, তো সেইখানে আমার একটা গান দরকার, তো আপনি আমাকে একটা গান লিখে দিয়ে যান, আমি আপনাকে কিছু টাকা পেমেন্ট করবানে। তো ওই যে রিপোর্টারটা আসছে, উনি হচ্ছে গোসল করতেছিল, রিপোর্টারটা পারে, তো পার থেকে রিপোর্টার এই কথা বলতেছে। তো তখন কাজী নজরুল ইসলাম বলতেছে, আপনার কাছে কি খাতা কলম আছে? তো তখন রিপোর্টার বলতেছে, হ্যাঁ খাতা কলম আছে। তাহলে আমি বলতেছি, আপনি গান লেখেন। তো কাজী নজরুল ইসলাম একটু করে ডুব দেয়, আর একটা করে লাইন বলে চল চল চল। তারপর ডুব দিয়ে আবার উঠে বলতেছে, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, আবার বলে নিম্নতলা ধরণী তোল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। এই যে গানটা লিখে দিল, এটাই কিন্তু বাংলাদেশের রণসঙ্গীত। তার মানে তিনি কতটা ব্রিলিয়েন্ট ছিল যে তিনি জাস্ট ডুব দিয়ে উঠতেছে আর একটা করে গানের কলি বলতেছে, সেটা বাংলাদেশের রণসঙ্গীত। পাশাপাশি তোমরা যেই কবিতাটা পড়তেছো, বিদ্রোহী কবিতা, তোমার ইন্টারমিডিয়েট টেক্সট বুকে ছিল, এই কবিতাটা কিন্তু আসলে তোমার বইতে যত ছোট অত ছোট না, এই কবিতাটা এর থেকে ডাবল আরো অনেক বড় কবিতা, ঠিক আছে? এই পুরো কবিতাটা উনি মাত্র মাঝরাতে বসছে, শেষ রাতের মধ্যে লেখা শেষ, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি এত বড় একটা কবিতা লিখছে। অথচ তোমার আর আমারে যদি বমও মারা হয়, তাও কিন্তু ভিতর থেকে 2 লাইন কবিতা বের হয় না। তার মানে কত বড় মাপের ব্রিলিয়েন্ট একজন পার্সন ছিলেন, ঠিক আছে, এই কাজী নজরুল ইসলাম। পাশাপাশি আরেকটা ঘটনা তোমাকে বলদি, তুমি রিলেট করতে পারবা। এই কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু এমন একজন পার্সন, কত ব্রিলিয়েন্ট তুমি দেখো। আগেকার সময় তো তখন তো আর এই যে টেলিভিশন, এরপর সোশ্যাল মিডিয়া, টিকটক এসব ছিল না। তখন কি, তখন ছিল হচ্ছে রেডিও। তো রেডিওতে হিন্দু ধর্মের যেই উৎসবগুলো আছে, উৎসবের আগে একদিন গান বাজতো। কিন্তু মুসলিম ধর্মের যে প্রধান 2 উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কখনো কোনো রেডিওতে গান বাজতো না। তো হঠাৎ করে চাঁদ রাতের দিন হঠাৎ করে ফোন দেওয়া হয়েছে একে, কাজী নজরুল ইসলামকে, যে আপনি কি করেন, আপনি আমাদের জন্য একটা গান লিখে দেন, হ্যাঁ, যেটা আমি আজকে হচ্ছে রেডিওতে বাজাবো। তো সেই সময় ইনস্ট্যান্ট তিনি একটা গান লিখে দিয়েছিলেন, কি, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ, এই যে গানটা, যেটা এখন পর্যন্ত আমরা অনেক বেশি শুনি, এখন পর্যন্ত ঈদ আইলে মনে হয় এই গানটা ছাড়া ঈদ হচ্ছে না, সেই গানটা কিন্তু কাজী নজরুল ইসলাম ওই সময় বসে লিখেছিলেন, একটা দিনের ব্যবধানে। এত বেশি ব্রিলিয়েন্ট ছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, ওকে। পাশাপাশি তিনি অসম্ভব রকমের সাহসী ছিলেন, তিনি অনেকবার জেল খেটেছেন, কিন্তু কখনো শত্রুর সাথে অন্যায়ের সাথে আপোষ করে নাই। যাই হোক, ব্রিটেনের উপনিবেশদের আহ্বান। 3য় নম্বর কারণ, যুদ্ধে জিতার 3য় নম্বর কারণ কি, ইহুদিদের অ্যাসিটন আবিষ্কার এবং আর্থিক সাহায্য। ওকে, ইহুদিদের অ্যাসিটন আবিষ্কার এবং আর্থিক সাহায্য, এই ব্যাপারটা তোমাকে একটু বুঝাই। ওকে ওকে ওকে, সীমা রতন বলছে, কত বড় সাহস, আমাকে সামনে রেখে নজরুলের কথা কয়। আচ্ছা ঠিক আছে, নজরুলের কথা কইলাম না, সমস্যা নেই, ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে। ওকে 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 ওকে, ঠিক আছে। না, এটা আসলে মানুষ তো সৌন্দর্যের প্রেমে পড়ে, এটা খুবই স্বাভাবিক না? ওকে, দেখো, ইহুদিদের অ্যাসিটন আবিষ্কার। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কাহিনী তোমাকে আমি বলি। প্রথম বিশ্বযুদ্ধের আগে তো এত বেশি পারমাণবিক বোম টোম ছিল না, সেই সময় অস্ত্র, রাইফেল, ঠিক আছে, এইভাবে ঘেচাং 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 করে গুলিং করতো। তো সেই সময় কি হয় দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দেখি পৃথিবীর এই যে পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু, ওকে ওকে, একটু দেখি, এটা হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ মেরু। এই উপরের দিকে হচ্ছে আমরা জানি ইউরোপ অঞ্চল। তো ইউরোপের অঞ্চলে অনেক বেশি শীত পড়ে। তো শীতের মধ্যে অস্ত্রগুলো অনেক বেশি জমে যায়, অনেক বেশি তোমার হচ্ছে ঠান্ডা হয়ে যায়, যার কারণে নষ্ট হয়ে যায় অস্ত্রগুলো। সেই অস্ত্রগুলোকে ঠিক করার জন্য অস্ত্রগুলোতে কি মালিশ করা হতো জানো? অস্ত্রগুলোতে গ্লিসারিন মাখা হতো, ঠিক আছে, গ্লিসারিন। অস্ত্রগুলোকে সচল রাখার জন্য অস্ত্রগুলোতে কি মাখানো হতো? গ্লিসারিন, ঠিক আছে। কিন্তু এই জার্মানি, এই ব্রিটেন যে গ্লিসারিন দিবে, এই গ্লিসারিন যে অস্ত্রতে মাখবে, এই গ্লিসারিন আসতো জার্মানি থেকে। কিন্তু জার্মানি কি এখন আর ব্রিটেনকে গ্লিসারিন দিবে যে নাও তুমি গ্লিসারিন তুমি তোমার অস্ত্রতে মেখে তারপরে আমাকে গুলি করো? এটা তো সে করবে না। তো গ্লিসারিনের সংকটে ভুগে ব্রিটেন কি করে? ব্রিটেন হচ্ছে গ্লিসারিনের বিকল্প হিসেবে কিছু আবিষ্কার করার চেষ্টা করে। সেই সময় দেখো ইহুদিরা কি করে? ব্রিটেনদের সাহায্য করে, অ্যাসিটন আবিষ্কার করে, ঠিক আছে, অ্যাসিটন আবিষ্কার করে সাহায্য করে, পাশাপাশি অনেক আর্থিক সাহায্য করে, ঠিক আছে। এই বেসিক্যালি 3টা কারণ: আমেরিকার যোগদান, আগমন, ব্রিটেনের উপনিবেশ এবং হচ্ছে ইহুদিদের অ্যাসিটন আবিষ্কার। এই 3টা কারণেই বেসিক্যালি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন জিতলো। এখন ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দেখো, কিভাবে কি করছে দেখো। এই যে তোমার হচ্ছে আগে গ্লিসারিনের বিকল্প হিসেবে এই যে দেখছো অ্যাসিটন আবিষ্কার করে ফেলছে, ঠিক আছে, অ্যাসিটন আবিষ্কার করে ফেলছে ব্রিটেনরা, ঠিক আছে, অ্যাসিটন। পাশাপাশি দেখো অ্যাসিটন আবিষ্কার করলো, পরবর্তীতে যুদ্ধে যখন জিতলো
তখন এই ইহুদিদেরকে ব্রিটেন জিজ্ঞাসা করলো কি যে শোন ইহুদি, তুই তো আমাদেরকে জিতাই দিলি, তাহলে তুই আমার কাছে কি চাস? ব্রিটেন বলল। তখন ইহুদিরা বলল আমরা একটা রাষ্ট্র চাই আমাদের জন্য, নিজেদের জন্য। তো প্রথমে ইহুদিরা যখন রাষ্ট্র চাইছে, তখন ব্রিটেন বলছে তোমাদেরকে আমরা উগান্ডায় করে দিব, উগান্ডায় তোমাদেরকে আমরা পাঠাই দেই। পরে বলতেছে না উগান্ডায় না, আমরা আমাদের যে প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনের মধ্যে আমাদের একটা রাষ্ট্র চাই। তো ফিলিস্তিনের মধ্যে একটা রাষ্ট্র জন্য যখন আবদার করে এই ইহুদিরা, তখন এটা শুনে কারা শুনে? ব্রিটেন শুনে। ব্রিটেন সেই সময় ইহুদিদের একজন বড় পরিবার, তার নাম রথচাইল্ড পরিবার। সেই রথচাইল্ড পরিবারকে একটা চিঠি লেখে, সেই চিঠির নাম ইতিহাসে বেলফোর ঘোষণা। সেই চিঠির নাম কি? এই যে দেখছো বেলফোর ঘোষণা, এই যে বেলফোর, এই যে তোমার বেলফোর সাহেব তখন ছিলেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। এই যে বেলফোর একটা লেখে নভেম্বর 2 নভেম্বর 1917 সালের 2 নভেম্বর এই যে বেলফোর সাহেব তিনি রথ চাইল্ডের কাছে একটা চিঠি লেখে এবং তিনি বলে যে আপনাদের জন্য কি করবে? আপনাদের জন্য আমরা একটা ইহুদি রাষ্ট্র করব। এবং এই ঘোষণাটাকে ইতিহাসে বলে বেলফোর ঘোষণা। কি বলে? বেলফোর ঘোষণা। তার মানে ইতিহাসে বেলফোর ঘোষণা কোনটা? ইতিহাসে বেলফোর ঘোষণা এই যে ব্রিটেনের জন্য একটু আলাদা রাষ্ট্র নির্মাণ করা, মানে ইহুদিদের জন্য একটু আলাদা রাষ্ট্র নির্মাণ করার যে ঘোষণা, তাকে বলা ইতিহাসে বেলফোর ঘোষণা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে চলো এই কোশ্চেনটার উত্তর করো। অনেক কথা বলে ফেলছি, এই কোশ্চেনটার উত্তর করো। ঠিক আছে, এই কোশ্চেনটার উত্তর করো। ওকে 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 আচ্ছা, এই গ্লিসারিন বর্তমানে মেয়েদের সৌন্দর্যের কারণ, আসলেই তাই না? ওকে ওকে, বাহ, কবি করলেই বাহ, আর সাধারণ পোলারা করলে ইফটিজিং, তাই নাকি? হাই এই কত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছে নিপা ইসলাম। তার মানে নিপা ইসলাম বলতে চাচ্ছে যে আপনারা তাকে ইফটিজিং করেন, সমস্যা নেই। ওকে 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 আচ্ছা, ঠিক আছে। ওকে আচ্ছা, 2.5 ঘন্টা ক্লাস নিয়ে ফ্রি ক্লাসে ঢুকলেন, মাশাআল্লাহ, আমি তো অবাক। রিদ খান বলছে আচ্ছা পেইড ব্যাজে, আমরা একটু আগে পেইড ব্যাজের ক্লাস হয়েছে, সেখানে 2.5 ঘন্টা ক্লাস নিছি। তো কি হয়েছে দেখো, এমনও দিন আছে একটানা 13-14 ঘন্টা ক্লাস নিছি, একটানা দাঁড়িয়ে অফলাইনে 13-14 ঘন্টা ক্লাস নেওয়া, মানে এমন অনেক সময় হয় আমাদের। হ্যাঁ, কারণ যেহেতু অ্যাডমিশনে ক্লাস নেই। সো দেখো এই কোশ্চেন উত্তর কে কি করলাম একটু যদি দেখার চেষ্টা করি। ওকে, প্রথমেই তোমরা আমরা যদি একটু দেখি, দেখো সাদিয়া বিনতে বিলাল, রুনা ইসলাম বলছে ভাই ক্লাসটা অনেক ভালো লাগছে, গুড। এরপর রকি বলছো, এরপর তোমরা হুমায়রা ইসলাম বলছো, জান্নাতুল ফেরদৌস রিচি। ওকে ভাই, আমার একটাই বই আছে, পড়ছি মাত্র। ওকে, সমস্যা নাই। ওকে, তানহা ওমর ফারুক, সবাইকে থ্যাংক ইউ এই কোশ্চেনের উত্তর করার জন্য। আমরা বললাম কি হবে এটার উত্তর। কোন সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে? সেটা বেলফোর ঘোষণা, 1917 সালে বেলফোর ঘোষণা। কত তারিখ? নভেম্বর 2 নভেম্বর। ঠিক আছে, 2 নভেম্বর এই বেলফোর ঘোষণা হয়। এর মাধ্যমে ইসরায়েল নামক পৃথিবীতে একটা রাষ্ট্রের জন্ম হয়। ক্লিয়ার? ওকে 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 ঠিক আছে, পরের কোশ্চেন উত্তর করো। কোন বাঙালি কবি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? একজন বাঙালি কবি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই বাঙালি কবির নাম কি? ওকে ওকে ঠিক আছে, ছেলেদের মতো সহমত দেওয়ার জন্য ধন্যবাদ নিপা আফা। ঠিক আছে, নিপা আফাকে ধন্যবাদ, সমস্যা নেই। ওকে ঠিক আছে, ওকে ইনশাল্লাহ 4-5 ঘন্টা ক্লাস হবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। ওকে, পরে দেখো, পরে এই কোশ্চেনের উত্তর দেখো কি হবে। কোন বাঙালি কবি? সেটা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কি করেছিলেন? কাজী নজরুল ইসলাম কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেটার উত্তর করেছে তোমরা আবুল কাউসার, রকি, ঠিক আছে, সাদিয়া বিনতে বেলাল, অনেককেই থ্যাংক ইউ। ওকে, পরের কোশ্চেনের উত্তর করো। পরের কোশ্চেনের উত্তর দেখো কি বললাম। কোন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ স্থগিত হয়ে যায়? কোন ঘটনার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ স্থগিত হয়ে যায়? ওকে 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 ঠিক আছে, নিপা ইসলাম বলছে ভাইরে কি শখ। দেখো তানহা উত্তর করেছো, আসমাও সুলতানা, জেরিন, সিনথিয়া তাবাসসুম, সাব্বির হোসেন, সবাইকে থ্যাংক ইউ। ওকে, কি বললাম কি হবে এটার উত্তর কি হবে? দেখো কোন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ স্থগিত হয়ে গিয়েছিল? সেটা আন্দোলন না, সেটা প্রথম বিশ্বযুদ্ধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কথাবার্তা শেষ। এখন দেখো কোন দেশকে আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইটা থেকে উত্তর করো। এখন ইন্টারেস্টিং পার্ট, ইন্টারেস্টিং পার্ট এখান থেকে শুরু। ওকে, ইন্টারেস্টিং পার্ট, এইটার উত্তর করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন শুরু হইলো, কিভাবে শুরু হইলো, সেটা একটু বলবো। এর মাঝখানে আমরা হিটলারকে নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? একজন বিখ্যাত পার্সন ছিল সেই সময় হিটলার।
প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে যায়, তখন জার্মানির উপর অনেকগুলা শর্ত চাপাই দেয়। পুরো পৃথিবীর যত মানে এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে যত ক্ষয়ক্ষতি হয়েছে, সব ক্ষয়ক্ষতি বাদে ক্ষতিপূরণ দিবে হচ্ছে জার্মানি। এরপর বলে তোমরা তোমাদের রাখতে পারবে না, সেনাবাহিনী রাখতে পারবে না, কোনো অস্ত্র রাখতে পারবে না। আরো কি বলে, আরো বলে যে তোমরা যে তোমাদের হচ্ছে যে ভূখণ্ড আছে, শুধু অল্প একটু ভূখণ্ড রেখে বাকিগুলা ছেড়ে দিতে হবে। সবগুলা জার্মানি যখন মেনে নেয়, কিন্তু জার্মানি তো এত কিছু মেনে নিয়ে থাকার মতো লোক না, কারণ তারা হচ্ছে উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে হিটলার বলে যে ভাই আপনারা যদি আমাকে ভোট দেন, আমি হিটলার কি করব, আমি হিটলার হচ্ছে এই যে প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমাদের যত ক্ষয়ক্ষতি হচ্ছে বা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, এগুলো আমি দিব না, এবং আমরা নিজেদেরকে আবার সেই আগের মতো করে প্রতিষ্ঠা করব। সবাই যখন হিটলারকে ভোট দিল, তখন হিটলার কি করলো, শেষ পর্যন্ত তিনি সেই জার্মানি কি করলো, সেই জার্মানির হিটলার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কত তারিখ তিনি হচ্ছে প্রথমে পোল্যান্ডকে আক্রমণ করে। কোন দেশকে? পোল্যান্ডকে আক্রমণ করে। এই পোল্যান্ডকে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তার মানে কোন দেশকে? পোল্যান্ডকে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে কে? হিটলার। ওকে সানি রফিক আমার দোস্ত হিটলার নাকি? দেখছো হিটলারের দোস্ত পাওয়া গেছে একজন। ওকে, এটার উত্তর তাহলে কি হবে? এটার উত্তর হবে ডি। যারা উত্তর করেছে সবাইকে থ্যাংক ইউ। ওকে, দেখি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা একটু দেখবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই যে নাৎসি বাহিনী, ওকে নাৎসি বাহিনী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পৃথিবীর মানচিত্রটা এমন ছিল। ওকে, পৃথিবীর মানচিত্রটা এমন ছিল। দেখো 1 সেপ্টেম্বর 1939 সালে শুক্রবার ঠিক ভোর 4টায় দেখো এই যে জার্মানির পাশের যে দেশ, ওকে এই যে হচ্ছে জার্মানি, ওকে জার্মানির পাশের যে দেশ এই যে পোল্যান্ড, জার্মানি কি করে? জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে। কবে? ঠিক ভোর 4টার দিকে পোল্যান্ডের আকাশে একদম সুন্দরভাবে কি শুরু হচ্ছে, বিমান উঠতেছে। ঠিক 5টার দিকে আক্রমণ শুরু করে কে? জার্মানি কোন দেশের উপর আক্রমণ শুরু করলো হচ্ছে পোল্যান্ডের উপর। কত তারিখ? 1 সেপ্টেম্বর। ওকে 1 সেপ্টেম্বর 1939 সালে। তার মানে 1939 সালের 1 সেপ্টেম্বরে কি হয়েছে? 1939 সালের 1 সেপ্টেম্বরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ঠিক আছে, যখন শুরু হইলো এর মাধ্যমে এই খবর পেয়ে দ্বিতীয় ভার্সাই চুক্তি যখন অবমাননা করে, পরবর্তীতে 3 তারিখ কি করে? এই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হচ্ছে তোমার ব্রিটেন। কি করে? ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে। আমি কি আবারও বুঝাইতে পারছি? দেখো ব্রিটেন কি করেছিল, ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে আগে যে প্রথম বিশ্বযুদ্ধটা হয় সেখানে ব্রিটেন জিতে। ব্রিটেন জার্মানিকে বলে তোমরা আর কোনো যুদ্ধ করতে পারবে না। জার্মানি যখন সেই কথা না মানলো, জার্মানি যখন আবার যুদ্ধ শুরু করে, তখন এটা কি ব্রিটেনের গায়ে লাগছে না? ব্রিটেনের তো গায়ে লাগছে। গায়ে লাগার পরে ব্রিটেন কি করছে? এই জার্মানি তুই যুদ্ধ শুরু করছস, তোর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিপক্ষে যুদ্ধ শুরু করলো ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেন ও ফ্রান্স একসাথে যুদ্ধ শুরু করলো। এখন দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এটা তুমি পারবা। এখান থেকে যে কোশ্চেনটা তোমাকে আমি দেখবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি মিত্রশক্তি। এখন অক্ষশক্তিতে কে আছে? অক্ষশক্তিতে জার্মানি আক্রমণ করছে পোল্যান্ডকে। কাকে আক্রমণ করছে? পোল্যান্ডকে। এখন দেখো পোল্যান্ডকে যখন আক্রমণ করলো, তখন এই পোল্যান্ডের সাথে তার 2 দিন পর মানে 1 তারিখ আক্রমণ করছে, 3 তারিখ এসে ফ্রান্স এবং ব্রিটেন যুক্ত হবে। ফ্রান্স এবং ব্রিটেন এসে যুক্ত হলে এরপরে কি হয়? এরপরের কাহিনী হচ্ছে মেইন। দেখো এই জার্মানির পক্ষে কয়েকটা দেশ এসে যুক্ত হবে। প্রথম কথা হচ্ছে ইতালি, জার্মানির পক্ষে জাপান আসবে, জাপানের পাশাপাশি ইতালি। জাপানকে জার্মানির লোভ দেখালে, এই জাপান তুই যদি প্রথম বিশ্বযুদ্ধে আমার সাথে যোগ দেস, আমি তো জার্মানি জিতেই যাবো, আমি জিতে গেলে এশিয়ার পুরো অংশ তোর দায়িত্ব দিব, তুই লুটে পুটে খাবি, সমস্যা নেই। এরপর ইতালিও আসে। আবার এই পক্ষে দেখো মিত্র শক্তিতে কে আসে? মিত্র শক্তিতে মানে হচ্ছে যে পক্ষ তো হচ্ছে প্রথমে আক্রমণের শিকার হয়েছিল, এই পক্ষে কে আসে? এই পক্ষে প্রথমেই যেই দেশটা আসবে তার নাম হচ্ছে রাশিয়া। কেন আসবে? ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। প্রথম বিশ্বযুদ্ধে ওই জার্মানির সাথে রাশিয়ার একটা অলিখিত চুক্তি ছিল। মানে জার্মানি রাশিয়াকে বলছিল যে রাশিয়া তুমি আমাকে আক্রমণ করবে না, আমিও তোমাকে আক্রমণ করবো না, দুইজনের মতো থাকবো, কেউ কারো শত্রু না। হ্যাঁ, তো জার্মানি তখন একটা জিনিস ভাবলো যে প্রথম বিশ্বযুদ্ধে তো আমি জার্মানি জিতেই যাব, পরে আবার আলাদা করে রাশিয়ার সাথে যুদ্ধ করতে হবে, এটা দরকার নাই, আমি একদম প্রথম থেকেই রাশিয়ার সাথেও যুদ্ধ করা শুরু করি। তো যখন রাশিয়ার উপর জার্মানি এসে আক্রমণ করে, রাশিয়ার উপর জার্মানি, এই যে দেখছো এই যে হচ্ছে রাশিয়ার উপরে, একদম জার্মানি রাশিয়ার উপর যখন আক্রমণ করা শুরু করলো, তখন রাশিয়া এসে যোগ দেয়। ঠিক আছে, রাশিয়া যখন যোগ দেয় তখন দেখো এই পাশে কে আসলো? এই পাশে পরে রাশিয়া আসবে এবং রাশিয়ার একটা ফ্রেন্ড আছে তার নাম হচ্ছে চীনও কিন্তু এখানে চলে আসলো। তার মানে পোল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, এই দেশগুলো কিন্তু এখানে চলে আসলো। ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? এখন এই জিনিসটা একটু উত্তর করার চেষ্টা করো। 9 নাম্বার, জাপান প্রথমে আমেরিকার কোথায় আক্রমণ করে?
জাপান জাপান প্রথম আমেরিকার কোথায় আক্রমণ করে? ওকে, এই কোশ্চেনটার উত্তরের মাধ্যমে পরের জিনিস আমরা শুরু করবো। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, কাল কমেন্ট বক্স থাকবে শিওর, কজ এভাবে ক্লাস হয় না। আচ্ছা, কমেন্ট বক্স অফ করে দিও, সমস্যা নেই। ওকে 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 এই তোমরা উল্টাপাল্টা কেউ কোনো কমেন্টস করবে না, সবাই 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 ভালো ভালো কমেন্টস করো। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, সোহাগ বলছো এই ক্লাসের জন্য 8টা থেকে ফোন হাতে নিয়ে আছি, এখন খুঁজে পাইলাম। কেন আমরা তো 9:30টায় ক্লাস শুরু হবে, সেটা তো নোটিশ দিয়ে দিয়েছিলাম, তুমি দেখো নি নাকি? ওকে 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 এটার উত্তর করো। এটার উত্তর কি হবে? এটার উত্তর তোমরা বলছো সি নাকি? সি হবে কিনা আমরা একটু দেখবো। হ্যাঁ, একটু পরেই দেখবো। ওকে, একটু পরেই দেখবো। এটার উত্তর সি হবে, কিন্তু কেন সি হবে একটু পরে দেখতেছি। ওকে, তো এইদিকে দেখো, এইদিকে কে কে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যখন কথা বলতেছি, তখন দেখো এইখানে একটা দেশ, এটা একটু বড় করি আমি। ওকে, এটা একটু বড় করি। এই যে দেখো একটা দেশ, এই যে একটা দেশ। ওকে, এই যে একটা দেশ, তার নাম হচ্ছে জাপান। এই যে হচ্ছে জাপান হোনশু হোক্কাইডো কিউশু শিকোকু, এই জাপান যুদ্ধ করতেছে। হ্যাঁ, তো জাপান হঠাৎ করে একটা ভুল করে। জাপান কি ভুল করে? জাপান হচ্ছে এই যে এইখান দিয়ে ছোট 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 কিছু দ্বীপ আছে না প্রশান্ত মহাসাগরের মধ্যে, এই দ্বীপগুলোর মালিক হচ্ছে এই ওয়াশিংটন ডিসি, তার মানে ইউএসএ, আমেরিকা এই দ্বীপগুলোর মালিক। তো এইখানে একটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এই যে অনেকগুলো দ্বীপ না, এই সবগুলো দ্বীপগুলোকে নিয়ে একটা দ্বীপপুঞ্জ, তার নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। ওকে, তো এই হাওয়াই দ্বীপপুঞ্জ দেখো, হাওয়াই দ্বীপপুঞ্জ, এই যে হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। হ্যাঁ, তো এই হাওয়াই দ্বীপপুঞ্জে টোকিও থেকে, এইখান থেকে জাপান আক্রমণ করবে হাওয়াই দ্বীপপুঞ্জে আক্রমণ শুরু করলো কবে? আক্রমণ করবে এই যে হাওয়াই দ্বীপপুঞ্জ। এই হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী কি জানো? হাওয়াইয়ের রাজধানী হচ্ছে হনুলুলু। ঠিক আছে, আমরা আগের ক্লাসে পড়াইছিলাম, হনুলুলু হচ্ছে এই হাওয়াইয়ের রাজধানী। ওকে, হাওয়াই হচ্ছে আমেরিকার সর্বশেষ, মানে 50তম, আমেরিকার 50তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে হাওয়াই। ওকে, হাওয়াই। তো এই হাওয়াই দ্বীপপুঞ্জে আক্রমণ করলো হচ্ছে কে? হাওয়াই দ্বীপপুঞ্জে আক্রমণ করে হচ্ছে তোমার কে? জাপান আক্রমণ করলো। জাপান যখন আমেরিকাকে আক্রমণ করছে, তখন কি আমেরিকা বসে থাকবে? এই যে দেখা, হাওয়াই দ্বীপপুঞ্জের যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে পার্ল হারবার। এরকম একটা জায়গা আছে, নৌঘাটি, সেই পার্ল হারবারের নৌঘাটিতে আক্রমণ করে হচ্ছে জাপান যখন আক্রমণ করলো, তখন আমেরিকা তো আর বসে থাকবে না। আমেরিকা কি করবে? আমেরিকা জাপান আক্রমণ করছে হচ্ছে 7 ডিসেম্বর 1941, ঠিক তার পরের দিন, তার মানে 8 ডিসেম্বর 1941 সালে, একদম পরের দিনই এই ওয়াশিংটন মানে আমেরিকা কি করে? আমেরিকা জাপানকে আক্রমণ করে। তার মানে ঠিক তার পরের দিন আমেরিকা আক্রমণ করলো কাকে? জাপানকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমেরিকা যোগদান করে কবে এবং যোগদান করে কবে। এবং এই যে পার্ল হারবার তাহলে কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমেরিকার সর্বশেষ অঙ্গরাজ্য, 50তম অঙ্গরাজ্যের যে হনুলুলু, সেইখানে অবস্থিত হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, ওকে 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 তাহলে দেখো 1941 সালে 7 ডিসেম্বর জাপান প্রশান্ত মহাসাগরে, এটা আমরা মোটামুটি বলে ফেলছি। ওকে, তার মানে যখন আমেরিকাকে আক্রমণ করছে তখন আমেরিকা কি এদের সাথে এসে যোগ দিবে না? কারণ এই পক্ষ যখন আক্রমণ করছে, এখন এই পক্ষে এসে যোগ দিবে কে? এই পক্ষে এসে যোগ দিবে আমেরিকা। তো এই ছিল মোটামুটি এই পক্ষের, দুই পক্ষের কাহিনী, কে কি কোথায় ছিল। এখন একটু এই কোশ্চেনটা উত্তর করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কবে যোগদান করে? ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কবে যোগদান করে? ঠিক আছে, একটু উত্তর করে দাও। ওকে, ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই, তারা একটু শেয়ার করে, আচ্ছা শেয়ার করে দাও। সীমারতন বলছো হনুলুলু নাম শুনলে একটা মুভির কথা মনে পড়ে, কি কেলোর কীর্তি মুভি? মালদাকে বলে যে মালদা আপনি কি করেন? আপনি হচ্ছে হনুলুলু থেকে আপনার জন্য ওষুধ নিয়ে আসবো, সমস্যা নেই। 10-এর উত্তর কি হবে? 10-এ বলছো রকি বলছো সি। ওকে, এরপর নাজমুল বলছো ডি। আচ্ছা, এরপরে হচ্ছে বেলাল বলছো ডি, বাপ্পি বলছো ডি, নুসরাত বলছো ডি, এরপর হচ্ছে ইসমাইল বলছো সি। তার মানে 7, 8 এটা নিয়ে একটু কনফিউশন আছে। দেখো 7 তারিখ কি হয় আমি আবারও বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো না কেন, বুঝলাম না তো। এই 7 তারিখে জাপান 7 তারিখ হচ্ছে জাপান কি করে? জাপান আক্রমণ করে আমেরিকাকে। হ্যাঁ, আমেরিকাকে জাপান আক্রমণ করে, কিন্তু তারপরের দিন, ঠিক আছে, তারপরের দিন 8 তারিখে কি করে? 8 তারিখ হচ্ছে আমেরিকা আক্রমণ করে জাপানকে। আমেরিকা কি করে? আমেরিকা পাল্টা আক্রমণ করে জাপানকে। তার মানে আমেরিকা যোগদান করছে কবে? আমেরিকা যোগদান করছে 8 তারিখ আর 7 তারিখ, 8 তারিখ, ঠিক আছে, কিন্তু 7 তারিখে আমেরিকার উপর হামলা হয়, বুঝছো? আমেরিকার উপর হামলা হয় হচ্ছে 7 তারিখ, কিন্তু 8 তারিখ আমেরিকা যোগদান করে। ঠিক আছে, ওকে। আমেরিকার সর্বশেষ অঙ্গরাজ্যের নাম কি জানতে চাই?
আমেরিকার সর্বশেষ অঙ্গরাজ্য। এখান থেকে একটু দেখো, এইখান থেকে একটু দেখো ভাই, কষ্ট করে দেখো। এই যে ওয়াশিংটন এটা হচ্ছে আমেরিকার রাজধানী। আমেরিকার রাজধানীর নাম কি? আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ক্লিয়ার? ওকে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট একটু ভালো করে দেখো। এখানে আমি কি বললাম? এখানে বললাম হচ্ছে ক্যালিফোর্নিয়া হচ্ছে জনসংখ্যায়, ওকে, জনসংখ্যায় বড়, জনসংখ্যায় সব থেকে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর আয়তনে সব থেকে বড় কে? আয়তনে সব থেকে বড় হচ্ছে, তার নাম হচ্ছে আলাস্কা। আয়তনে সব থেকে বড় কে? আয়তনে সব থেকে বড় হচ্ছে আলাস্কা। জনসংখ্যায় সব থেকে বড় হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হাওয়াই হচ্ছে সর্বশেষ যাকে বলে 50তম। কততম? 50তম অঙ্গরাজ্যের নাম কি? 50তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে হাওয়াই। ওকে, এই ছিল মোটামুটি আমাদের হাওয়াই দ্বীপপুঞ্জ নিয়ে বিস্তারিত কথাবার্তা। এখন দেখো পরে কোশ্চেন একটু উত্তর করি। তো এইখানে আমাদের মোটামুটি 2 পক্ষই আছে, তাই না? এই 2 পক্ষ থাকলেও কি হবে বলো তো? 2 পক্ষ থাকলেও একখান কথা আছে। এখন যুদ্ধর আমরা শেষের দিকে চলে যাব। হ্যাঁ, 2 পক্ষে থাকলেও দেখো, এই পক্ষ থেকে একটা দেশ চলে যায়, তার নাম হচ্ছে ইতালি। কেন চলে যায়? কারণ ইতালির একজন স্বৈরশাসক ছিল। দেখছো, এই পক্ষ থেকে ইতালি চলে যাবে কারণ ইতালির একজন স্বৈরশাসক ছিল। সেই স্বৈরশাসকের নাম হচ্ছে বেনিতো মুসোলিনি। নাম কি? নাম হচ্ছে বেনিতো মুসোলিনি। ঠিক আছে, বেনিতো মুসোলিনি, তাকে বলা হয় স্বৈরশাসকের জনক। হ্যাঁ, বেনিতো মুসোলিনি, ফ্যাসিজমের জনক মুসোলিনি। তো এই ব্যক্তিটা বেনিতো মুসোলিনি কি করেছে? বেনিতো মুসোলিনি তিনি তার জনগণের বিরুদ্ধে গিয়ে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যোগদান করছিল, কিন্তু জনগণ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশি দিন টিকতে দেবে না। তো পরবর্তীতে কি হয়? শেষ পর্যন্ত ইতালি আর টিকতে না পেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করলো, ইতালি চলে গেল। ক্লিয়ার কিনা? ইতালি চলে গেল। তোমাদের জন্য কমেন্টস, ফ্যাসিবাদের জনককে একটু বলো। ফ্যাসিবাদের জনকে, এখান থেকে কয়েকজন ব্যক্তিকে আমরা দেখাই। ফ্যাসিবাদের জনককে একটু কমেন্টস করো। 12 নম্বর কোশ্চেন দেখো, হিটলারকে কি বলা হয়? হিটলারকে বলা হয় হচ্ছে গণহত্যা। মানে ইতিহাসে যে একটা হলোকাস্ট হয়েছিল, ওকে, সে হলোকাস্ট কে করেছিল? হলোকাস্ট করেছে হচ্ছে এই হিটলার। হ্যাঁ, হিটলার। পাশাপাশি বাশার আল আসাদ, তিনি হচ্ছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। সাবেক হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, সাবেক প্রেসিডেন্ট হচ্ছে বাশার আল আসাদ। আর 3 নাম্বার পাবো হচ্ছে বেনিতো মুসোলিনি। এই বেনিতো মুসোলিনি যে কাজটা করেছে, বেনিতো মুসোলিনি হচ্ছে তিনি স্বৈরশাসকের জনক, বা হচ্ছে যে স্বৈরশাসক যেটাকে বলা হচ্ছে ফ্যাসিজম, ওকে, বা ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি। কিন্তু প্রথম দিকে কিন্তু এই ফ্যাসিবাদকে সবাই ভালো চোখেই দেখতো। হ্যাঁ, ফ্যাসিবাদকে সবাই ভালো চোখেই দেখতো। কেউ ডি উত্তর করো নাই নাকি? কেউ কি ডি উত্তর করো নাই? দেখছো, শিউলি আক্তার বলছো, এরপরে হচ্ছে ওমর ফারুক, সাদ্দাম জয়, এরপর হচ্ছে তারেক বিন জামিল, মনি, এরপর ইসমাইল, জালালউদ্দিন, মাসুম, সাদে বিনতে বেলাল, লিয়া, এরপর হচ্ছে গৌণ কথা শর্মা, বাপ্পি, মিষ্টি শয়তান, নিপা, আবদুল্লাহ, ইসমাইল, তারপর হচ্ছে কবি মশাই, শিউলি, তারপরে হচ্ছে তোমরা অনেকে উত্তর করেছো। এটা কি কেউ ডি উত্তর করলাম না? বুঝলাম না তো। ওকে, দেখো একটা কথা হচ্ছে, একজন বলছো হলোকাস্ট কি? হলোকাস্ট হচ্ছে যাকে বলে গণহত্যা বুঝো, মানে একসাথে অনেক মানুষ মারা, এগুলোকে বলে গণহত্যা। দেখো এই যে হিটলার সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করে এই হিটলার। এই জন্য ওই 60 লাখ ইহুদিকে বলা হয় ইতিহাসে গণহত্যা, বৃহত্তম গণহত্যা। ঠিক আছে, ওকে, এই ছিল আমাদের মোটামুটি এটা নিয়ে বিস্তারিত কথা আমরা বললাম। তার মানে স্বৈরশাসককে, ফ্যাসিজমের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি। দেখো, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে? পরে কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কবে আত্মসমর্পণ করে? ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে এটা কি জানো? ওকে, এটা কি জানো? এই কোশ্চেনটার উত্তর, ওকে, এই কোশ্চেনটার উত্তর আমরা দিব। ওকে, আচ্ছা, হলোকাস্ট কি? হলোকাস্ট বুঝাই দিছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের জার্মানি কবে আত্মসমর্পণ করে? যেই জার্মানি যুদ্ধ শুরু করছে সেই জার্মানি কবে আত্মসমর্পণ করে আমরা একটু দেখি। হ্যাঁ, একটু দেখি, এটার উত্তর হবে দেখো। তো প্রথমেই জাপান হচ্ছে এখান থেকে যখন চলে যায় কি ইতালি চলে যায়, তখন ছিল জার্মানি। তো জার্মানি যখন একদম হেরে যাবে অবস্থা 1945 সালের কত তারিখ? 1945 সালের হচ্ছে 30 এপ্রিল। তো 30 এপ্রিল কি করা হয়? 30 এপ্রিল এই জার্মানির হিটলারের একটা বউ ছিল, হিটলারের একটা মানে বউ বলতে গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে ইভা ব্রাউনি।
হিটলার আর ইভা ব্রাউনি একটা জায়গায় বসা। তো হিটলার জানে কিছুক্ষণের মধ্যে কি হবে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে হিটলারকে ধরে নিয়ে যাবে। তো কখনোই মানে হিটলার চাইবে না কারো প্রতি ধরা দিতে, কারণ অনেক বেশি অত্যাচার করবে। তো সেই সময় হিটলার হচ্ছে আত্মহত্যা করবে বলতে একটা সিদ্ধান্ত নিল। তো ওই আত্মহত্যা করবে। এখন হিটলার ভাবতেছে আমার গার্লফ্রেন্ডটাকে আমি যে রেখে যাব, আমার গার্লফ্রেন্ড সে তাকেও তো অনেক অত্যাচার করবে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ডকে রেখে আমি একা মরবো না। তো এই কথা ভাবছে এবং পরবর্তীতে কি করলো, পরবর্তীতে এই ইভা ব্রাউনিকে আগে হত্যা করলো হিটলার হত্যা করার পরে হিটলার নিজে আত্মহত্যা করে আবার, ঠিক আছে। কত তারিখ, 30 এপ্রিল। যখন হিটলার আত্মহত্যা করলো তখন তো আর মানে জার্মানিতে তো আর নাই, কেউ নাই, শাসন করার মতো কেউ নাই। পরবর্তীতে আমরা কি দেখি, জার্মানি পরে বাধ্য হয়ে 8 মে 1945 সালে কি করে, জার্মানি আত্মসমর্পণ করে। জার্মানি যেদিন আত্মসমর্পণ করলো ওই দিন ইউরোপে আর কোনো ঝামেলা আছে, পুরো ইউরোপের একটা ভিক্টোরি ডে, এই জন্য এটাকে বলা হয় ভিই ডে। তার মানে ভিই ডে কবে, ভিই ডে হচ্ছে 8 মে, যেদিন জার্মানি আত্মসমর্পণ করেছিল। ওকে 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 এই কোশ্চেনটার উত্তর আশা করি বুঝছো। তাহলে পরের কোশ্চেন উত্তর করো, ঠিক আছে। ওকে, ইউরোপের ভিই ডে কবে, ঠিক আছে। ওকে 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 হিটলার খারাপ হলেও লয়াল ছিল, হ্যাঁ হিটলার কিন্তু প্রেমে পড়েছে অনেক পরবর্তীতে এসে, ঠিক আছে। ওকে 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 আচ্ছা, আমাদের ইতিহাসের দ্বিতীয় পত্র বইয়ে আছে হিটলার মুসোলিনি, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আছে যেহেতু, তাই মোটামুটি পারলাম, অবশ্যই পারার কথা, সমস্যা নাই। ওকে 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 দেখো প্রত্যেকটা জিনিস অনেক ইন্টারেস্টিং ওয়েতে পড়ানোর চেষ্টা করতেছি। ইউরোপের ভিই ডে কবে সেটা কিন্তু আমরা বলেছি একটু আগে। ইউরোপের ভিই ডে হচ্ছে মানে এই দেখো এখানে কয়েকটা ডেট আছে, এর মধ্যে প্রথমে এই যে ডেট 30 এপ্রিল। এই 30 এপ্রিল কি হয়, 30 এপ্রিল হচ্ছে তোমার হিটলার মারা যায়, হিটলার শেষ, হিটলার মারা যায়, হিটলার খতম, ঠিক আছে, হিটলার এবং তার বউ খতম। এরপর 7 মে না 8ই মে কি করা হয়, 8ই মে হচ্ছে জার্মানির আত্মসমর্পণ, এবং এটা অনেক বেশি খুশির ছিল, আত্মসমর্পণ করে এবং এই দিনটা এত বেশি খুশির ছিল বলে এটাকে ইউরোপ এখন পর্যন্ত ভিই ডে মানে ভিক্টরি ইন ইউরোপ এটাকে বলে ভিই ডে, ঠিক আছে। ওকে ওকে 8ই মে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 14 নম্বর গেল, 15 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ইতিহাসে প্রথম পারমাণবিক বোমাটি ফেলা হয় কোন দেশে? একটু কমেন্টসের উত্তর চাই। ইতিহাসে পারমাণবিক বোমা যে প্রথমটা সেটা কোন দেশে ফেলা হয়? ওকে, কোন দেশে ফেলা হয় প্রথম পারমাণবিক বোমাটা? হ্যাঁ, কোন দেশে ফেলা হয়? ক্লিয়ার? ওকে 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 ঠিক আছে। ওকে ওকে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, কি বললাম? জাপান। এই যে দেখছো ওমর ফারুক সি উত্তর করেছো, এরপর হচ্ছে নিপা বলছো, নাজমুল বলছো, আফিয়া নূর, সীমা রতন, ওকে নাইম হাসান, এরপর হচ্ছে তারেক বিন জামিল, ইসমাইল শেখ। দেখছো যে সীমা রতন বলছে এমন লয়াল জামাই কোথায় পাওয়া যাবে? এমন লয়াল জামাই দরকার, তাই না? যে নিজের অপকর্মের জন্য নিজে আত্মহত্যা করা লাগবে, সেই সময় তোমার আগে মারবে তারপর নিচে মরবে, আগে তোমার মারবে তারপর নিচে মরবে, এই জন্য এমন লয়াল জামাই দরকার না। মেয়ের আসলে বুঝে কচু আর কিছু। ওকে দেখো কি বললাম, ইতিহাসে প্রথম পারমাণবিক বোমাটি ফেলা হয় কোন দেশে? ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় কোন দেশে? সেটা হচ্ছে অন অ্যান্ড অনলি জাপানে। কে ফেলে? আমেরিকা ফেলে। দেখো সেই সময়ের ঘটনাটা তোমাকে আমি একটু বলি। সেই সময়ের ঘটনা দেখো, এইখানে জার্মানিও নাই, কেউ নাই, ইতালিও নাই, শুধু একামাত্র জাপান এইখানে আছে। জাপান একা পুরো পৃথিবীর বিরুদ্ধে প্রায় 4 মাস যুদ্ধ করেছে, 3-4 মাস। দেখছো মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 3 মাস যুদ্ধ করেছে একা এই জাপান যুদ্ধ করেছে পুরো পৃথিবীর বিরুদ্ধে। কারণ জাপান সেই সময় এত বেশি ক্ষমতাশালী ছিল, জাপান কাউরে গুনতো না। সেই জাপান, যেই জাপান এখন এত শান্তির, ঠিক আছে, সেই জাপান কি করলো? জাপান একা যুদ্ধ করলো। কিন্তু জাপান তো জানে না এই আমেরিকার কাছে কি আছে? 2টা গোল গোল ডিম আছে। তার মানে আমেরিকার কাছে কি আছে? পারমাণবিক বোমা আছে। আমেরিকা কি করে? আমেরিকা এই জাপানে দেখো 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট কি করেছে? 2টা বোমা ফেলে, একটা হচ্ছে হিরোশিমাতে আর একটা ফেলে নাগাসাকিতে। কি ফ্যাটম্যান এবং লিটল বয় নামে দুইটা বোমা ফেলে। এই জন্য এই 6 আগস্ট যখন বোমাটা ফেললো, 6 এবং 9 আগস্ট, পরবর্তীতে এই জাপান আর থাকতে না পেরে তিনি কি করে? সেই জাপান কি করে? পরবর্তীতে 2 সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এইভাবেই শেষ হয়ে গেল। 2টা বিশ্বযুদ্ধ নিয়ে যা পড়াইলাম, এই 2টা বিশ্বযুদ্ধে আশা করি তোমার বেসিক জানতে আর কোনো সমস্যা নাই। তার মানে তুমি বলো নাগাসাকি দিবস কবে? ওকে
নাগাসাকি দিবস কবে একটু জানতে চাই। ওকে, একটু জানতে চাই। ওকে 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 ঠিক আছে। ডিমগুলা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, এখন বর্তমান বিশ্বে সব থেকে বেশি পারমাণবিক বোমার অধিকারী কোন দেশ? বর্তমান বিশ্বে সব থেকে বেশি পারমাণবিক বোমার অধিকার হচ্ছে রাশিয়া। ঠিক আছে, ওকে ওকে, আমরা দেখবো এখানে কত তারিখ। 6 আগস্ট হচ্ছে কি দিবস? 6 আগস্ট দেখো 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 একটু কষ্ট করে। 6 আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। ওকে, হিরোশিমা দিবস। এবং 9 আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস। 9 আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস। হ্যাঁ, 5 ডিসেম্বর কি দিবস একটু ভালো করে বলো। আর 1 মে হচ্ছে শ্রমিক দিবস। 5 ডিসেম্বর কি দিবস? তোমাদেরকে পড়াইছিলাম 5 ডিসেম্বর কি দিবস। ওকে ওকে, একটু বলি, এই হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটল বয়। তার নাম কি? তার নাম হচ্ছে লিটল বয়। আর এই নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান। ঠিক আছে, ফ্যাটম্যান। ওকে 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 ঠিক আছে। ওকে ভাই, আপনি অনেক মজার, আমি অনেক মজার, পাশাপাশি অনেক মজা করে ক্লাসও নেই, সমস্যা নেই। ওকে 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 ঠিক আছে। ওকে, ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা ফেলানো হয় কোথায়? জাপানে। কোথায় ফেলা হয়? জাপানে। ঠিক আছে, ওকে ওকে আচ্ছা আচ্ছা। ওকে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে হিরোশিমা দিবস। তোমরা অনেকে উত্তর করেছো। এখন তোমাকে কিছু কথা বলি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, সমস্যা নেই। কোশ্চেন উত্তর দিব। দেখো, তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পড়তে চাও কি না পড়তে চাও এগুলো পড়লেই হয়ে যাবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য এগুলা। এবং তোমাদের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যারা আজকের এই ক্লাসটা কেমন লাগলো, পাশাপাশি আজকে যারা পেইড ব্যাচের ক্লাস করছো কেমন লাগছে বলো। আজ থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু। আমাদের যে পেইড ব্যাচ, এই পেইড ব্যাচের ক্লাস শুরু। ওকে, পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে আজ থেকে। হ্যাঁ, ওকে, পেইড ব্যাচের ক্লাস শুরু না হলে আজকে হয়তো আরো অনেক স্টুডেন্ট থাকতো, কারণ স্টুডেন্ট 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করে তারা একটু টায়ার্ডে। দেখো, আমাদের যে ব্যাচটা, এই ব্যাচটার নাম কি? টার্গেট ডিউ 5.0 ব্যাচ। ঢাবি রাবি চবি গুচ্ছ সবকিছু এক করছে, যেখানে তোমাকে এক করছে এতগুলা মেন্টর এত সুন্দর করে পড়াচ্ছে। কোর্স ফি কত? কোর্স ফি 45% ডিসকাউন্টে, 45% ডিসকাউন্টে এখন মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকায় কোর্স ফি চলতেছে। সো তোমরা চাইলে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। পাশাপাশি তোমরা যদি আমাদের এই বইগুলা চাও তাহলে তোমাকে আলাদা এক্সট্রা করে 999 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ওকে, এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের কোর্স নিয়ে কথাবার্তা। এবং ক্লাস কেমন লাগছে সেটা বলো। অবশ্যই ভালো লাগবে এবং নিয়মিত তোমাদের পেইড বেজে ক্লাস হবে। ওকে, আমাকেও কমেন্ট দেখেন না কেন? ওকে আচ্ছা, আব্দুল্লাহ আহমেদ, ওনার চশমা কিনে দিতে হবে, তাহলে দেখবে। আচ্ছা ঠিক আছে, একটা চশমা গিফট করো। সামিমা, ইনশাল্লাহ কমেন্ট দেখবো, সমস্যা নাই। ওকে ওকে ঠিক আছে আব্দুল্লাহ আহমেদ আছো। এরপর ফারিয়া সুলতানা, ভাই আমি পেইড বেজে ক্লাসও করছি, অনেক ভালো লাগছে, সব পড়া বুঝতে পারছি। গুড, ওকে সমস্যা নাই, পেইড বেজ দিয়ে দিব। ওকে, দিদার ভাই অনেক রসিক মানুষ। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই, রসিক মানুষ অবশ্যই পড়ানোর সময় অনেক সুন্দর করে পড়ানোর ট্রাই করবো। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, অসাধারণ ক্লাস, অবশ্যই অসাধারণ ক্লাস তো হবেই। তোমাকে আমি কি বলছি, তোমাকে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ভাই যাই করো বা না করো, এই তোমাদের দিদার ভাই এতগুলা বই লিখেছে, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে এত জায়গায় ক্লাস নেয়, পাশাপাশি এতদিন ধরে পড়াচ্ছে। গত বছর মাত্র 7টা ক্লাস থেকে 23টা কোশ্চেন কভার পড়ছিল হুবহু। কেন পড়ছিল? কারণ আমরা বুঝি কোন জায়গা থেকে কোশ্চেন হবে। এত সুন্দর সার্ভিস দিচ্ছে, এত কিছু করতেছে গন্তব্যটাবি তোমাদের জন্য। কোর্স ফি নিচ্ছে মাত্র কত? মাত্র 2000 টাকা। সো এই যে তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, তুমি যদি চাও তাহলে ভর্তি হওয়ার জন্য এক্ষুনি পেজে নক দিতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মানে গন্তব্যটাবির হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল দিয়েও তুমি ভর্তি হয়ে যেতে পারো। তবে একটাই কথা, যে শুরুটা যেমনই হোক না কেন, তোমার এখনো অনেক দিন সময় আছে, কিন্তু সময় আবার নেই। কেন বললাম? কারণ তোমার মনে হতে পারে অনেক দিন সময়, এটা লম্বা সময়, যদি প্র্যাকটিস না করো, যদি প্রস্তুতি না দাও, তাহলে এই সময় আসলে কিছুই করা সম্ভব না। সুতরাং প্রথম থেকেই শুরু করো, শেষটা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে 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 ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নাই? একজন বলছে ভাই আপনাকে কিভাবে পাবো? দেখো, এমডি দিদার হোসেন আইডি থেকে হ্যালো এভরিওয়ান লিখে একটা কমেন্টস করে দিয়েছি। এই আইডিতে নক দিলে তুমি আমাকে বিস্তারিত পেয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন? ওকে 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 কারো কোনো কোশ্চেন আছে কিনা? ছেলেদেরকে একটু মোটিভেশন দিয়ে যান ভাই। এই ছেলেদের মোটিভেশন একটাই, জীবনে আর কিছু করো বা না করো, নিজের এই পার্সনগুলোকে সুখী রাখতে হবে। মানে মাকে, নিজেকে একজন আদর্শ, মানে মা শুধু তাই না,
ছেলে মানুষের আসলে দাম নাই, কোনো দাম নাই, মানে বডির কোনো দাম নাই, ছেলে মানুষের চেহারার কোনো দাম নাই। ছেলে মানুষের আসল দাম কোথায় জানো? ছেলে মানুষের আসল দাম হচ্ছে টাকা, টাকা আর হচ্ছে চেয়ার, টাকা আর হচ্ছে পাওয়ার, পাওয়ার, ঠিক আছে, টাকা আর হচ্ছে পাওয়ার, এই দুইটা জিনিসের দাম। সুতরাং এই দুইটা পাইতে গেলে অন্ততপক্ষে তোমাকে এই দুইটা পাওয়ার জন্য হলে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে লাগবে, ঠিক আছে। লাইফে যাই করছো বা না করছো, একটা ছেলে মানুষ হয়ে নিজে যদি একটু দাঁড়াইতে না পারো, জীবনে কিচ্ছু সম্ভব না। সুতরাং চেষ্টা করো, অবশ্যই ভালো কিছু তোমার জন্য হবে। ওকে, মাহফুজা নুসরাত কলি বলছে ভাই ফ্রি ক্লাস কতদিন চলবে? চলতে থাকবে যতদিন ইচ্ছা ইনশাল্লাহ, যতদিন তোমরা টুকটাক ক্লাস করো। ওকে, সাদে বিনতে বিলাল বলছে হ্যালো ভাই, আচ্ছা হ্যালো, সমস্যা নেই। ওকে, লাইক ভাইয়া দেও নাই, আচ্ছা লাইক ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, যাই হোক, তাহলে ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, সাবধানে থাকো, এবং একটাই কথা, গন্তব্য ঢাবির ক্লাস শুরু হয়ে গেছে। সুতরাং চেষ্টা করো নিজেদের সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার জন্য পড়াশোনার পিছনে। অবশ্যই যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। পড়াশোনার সাথে থাকো, নিজেদের শরীরের উপর যত্ন নাও, পাশাপাশি সর্বোপরি ভালো থাকো। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, এবং পড়াশোনা করো, নিজেদের স্বপ্নটাকে অ্যাচিভ করে নাও। ওকে, ঠিক আছে।